আচ্ছা, তোমরা শেয়ারে দিচ্ছে, আমি একটা জিনিস, এটা তুমি দেখো শেয়ার। শেয়ার দেখতে পাচ্ছ তোমরা? হ্যাঁ, জি স্যার। দেখ, স্যার হ্যাঁ। দেখা যাচ্ছে তো। আমরা এখানে আহ, কিছু পর্যন্ত আলোচনা করছিলাম। সেটা হচ্ছে যে থিওরি অফ প্রোডাকশনের আহ, এই ফ্যাক্টরস অফ প্রোডাকশন আলোচনা করছি, শর্ট রান লং রান আলোচনা করছি, ল অফ ডিমিনিশিং মার্জিনাল রিটার্নস আলোচনা করছি। এইগুলো আমরা মোটামুটি আলোচনা করছি। এখন আমরা এখানে উম, এই যে কস্ট কাস্ট গুলো কেমন সেটা আমরা দেখছি। এরপরে আমরা আসবো কস্টের দিকে আর কি, মানে প্রোডাকশন সম্পর্কে আমরা যেটা জরুরি সেটা জেনে গেছি আর কি। তারপর প্রোডাকশনের এই যে প্রোডাকশন ফাংশনটা কেমন হয়, এই টিপিপি, টোটাল প্রোডাকশন ফাংশন থেকে থেকে এটাকে যদি আমরা এভারেজ প্রোডাকশন ফাংশন করতে পারি চাই, তাহলে এটাকে কিউ দিয়ে ভাগ করতে হয়, সেটা এই। আর এইটাকে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে আমি মার্জিনালটা পাই আর কি। এই হচ্ছে নিয়ম। ব্রিফলি এটা আমরা জানতে পারতেছি। আর এবার আসতেছে কস্ট। কস্ট সম্পর্কে আমরা এখানে আলোচনা করব। কস্টের আসলে দুইটা ফর্ম। একটা হচ্ছে তোমার শর্ট রান আর লং রান। তো এই জিনিসটা সম্পর্কে আমরা এখন আলোচনা করব। তো এখানে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে প্রোডাকশন ফাংশনটা কি সেটা আমরা আহ, দেখলাম। প্রোডাকশন ফাংশন এটা তোমরা আহ, যেগুলো আমরা বলবো সেগুলো তোমরা নোট করে রেখো, যে এই কনসেপ্ট গুলো আমরা আলোচনা করতেছি আর কি, ঠিক আছে? তারপরে প্রোডাক্ট প্রোডাক্টিভিটি এবং প্রোডাক্টিভিটি গ্রোথ, এই জিনিসগুলো আমরা আলোচনা করব। তারপর শর্ট রান লং রান, এরপরে তোমার আহ, এবার দেখো তুমি এইখানে শর্ট রান এরকম যদি ডাটা দেওয়া থাকে আর কি, তাহলে তুমি কি করতে পারবা, যে এই যে এই গ্রাফের মতো আঁকানো যাবে আর কি। এই যে এই দেখো এখানে এই যে একটা ডাটা দেওয়া আছে, এই ডাটাটাকে কিন্তু আমরা এখানে গ্রাফিক্যালি প্রেজেন্ট করছি, দেখো। এই টিপিপি বা টোটাল প্রোডাক্ট যেটা, এই যে হচ্ছে টিপিপি, এটা 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 হচ্ছে এপিপি। এপিপি বলতে বোঝাচ্ছে, এপিইউ বলা যায় বা এপিপিও বলতে পারে। এই ফিজিক্যাল কথাটা, মাঝখানের পিটা ফিজিক্যাল বলা হয়। তো ফিজিক্যালটা আমরা বাদও দিতে পারি আর কি। তাহলে আমার নাম্বার অফ ওয়ার্কার্স আসলো, এই যে টোটাল প্রোডাক্ট আসলো, এভারেজ প্রোডাক্ট আসলো, মার্জিনাল প্রোডাক্ট আসলো। এটাকে যদি আমি গ্রাফিক্যালি দেখাই, তাহলে কার্ভটা আমার এরকম আসে। এই যে হচ্ছে টিপিপি, মানে প্রথমে দেখো, প্রথমে বৃদ্ধির হারটা কম থাকে, তারপরে শার্পলি বৃদ্ধি পায়, তারপরে একটা পর্যায়ে ম্যাক্সিমাম হয়, এরপরে আস্তে আস্তে কমতে থাকে। এটাকেই আমরা, এই পয়েন্টটাকে আমরা বলি পয়েন্ট অফ ইনফ্লেকশন। এবার এমপিপি দেখো, মানে মার্জিনাল প্রোডাক্ট, এমপি, এটা দেখো এইভাবে যাচ্ছে, এই যে এইভাবে আসতেছে। এরপরে আসছে এভারেজ প্রোডাক্টটা আসতেছে এইভাবে আর কি। এই যে কার্ভের যে নেচারটা প্রোডাক্ট, এটাকে আমরা আহ, দেখে আমরা বুঝতে পারবো যে আসলে কোন প্রোডাকশন কার্ভের, তিনটা প্রোডাকশন কার্ভ, একটা টোটাল, মার্জিনাল, এভারেজ, এটা এরকম হয়। এখন আমি যদি এরকম একটা ইকুয়েশন দেই, মনে করো এরকম একটা ইকুয়েশন দেওয়া থাকলো, তুমি এখান থেকে নিয়ে এইটা করলে, এটাকে তুমি এটা গ্রাফিক্যালি প্রেজেন্ট করতে পারবে। এইটা হচ্ছে ফিজিক্যাল। এটা হচ্ছে একটা, মনে করো যে টোটাল প্রোডাক্টের প্রোডাকশন ফাংশনটা, এটা টোটাল প্রোডাক্ট। এটা এখান থেকে আমি এভারেজ প্রোডাক্ট পাইতে পারি, বা এখানে তুমি কিউ এর বিভিন্ন মানের জন্য তুমি ভ্যালুগুলো পাবা। এই ভ্যালুগুলার থেকে তুমি এই কার্ভ আঁকতে পারবে আর কি। ঠিক আছে, এটাই। তো এটা সম্পর্কে তোমাদের আর কোনো কোশ্চেন থাকার কথা না। যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আমাকে বলতে পারো আর কি। ঠিক আছে, এরপরে আসতেছে আমরা কস্ট। কস্ট ইন দা শর্ট রান। এখন শর্ট রান বলতে আমরা কি সেটা আমরা জানি।
শর্ট রান বলতে বোঝাচ্ছে যে এমন একটা টাইম পিরিয়ড, যে টাইম পিরিয়ডের ভিতরে আহ, কোনো একটা ফার্ম বা কোনো একটা প্রোডাকশন ইউনিটের সবগুলো ফ্যাক্টরস অফ প্রোডাকশন চেঞ্জ করা সম্ভব নয়, অ্যাটলিস্ট একটা আনচেঞ্জ থাকবে। এই টাইম পিরিয়ডটিকে আমরা বলি শর্ট রান। তো শর্ট রানটা বিভিন্ন কোম্পানি বা বিভিন্ন মানে প্রোডাকশন বা প্লান্টের জন্য বা প্রোডাকশন ইউনিটের জন্য বিভিন্ন রকম হতে পারে। যেমন সিমেন্ট ফ্যাক্টরির জন্য যেটা যত দীর্ঘ হবে, একটা বিস্কিট ফ্যাক্টরির জন্য তার থেকে কম হবে, একটা পাওয়ার প্ল্যান্টের জন্য তার থেকে আরো বেশি হবে, এইরকম আর কি। তো এখানে দেখো যে প্রোডাক্টিভিটি অফ ফ্যাক্টরস, এখানে দেখো কি বলতেছে, এ ফার্মস কস্ট অফ প্রোডাকশন উইল ডিপেন্ড অন দ্য ফ্যাক্টরস অফ প্রোডাকশন ইট ইউজেস। অর্থাৎ ওই যে ফ্যাক্টরস অফ প্রোডাকশন বলছে সেটা দামের উপরে। The more factors it uses, the greater will be its cost. Precisely, the relationship depends on two factors. এই যে কি দেখো, the productivity of factors. Factors এর প্রোডাক্টিভিটিটা কি? প্রোডাক্টিভিটি বলতে তার প্রোডাকশন করার যে ক্ষমতা সেটা। এই প্রোডাক্টিভিটি মানে পার ইউনিট ইনপুট কতটুকু প্রোডাক্ট দেই, সেটাকে আমরা প্রোডাক্টিভিটি বলি। তো সেই প্রোডাক্টিভিটি বলতে কি বোঝাচ্ছে, যে মনে করো যে একটা মেশিন যদি আহ, মনে করো যে পার ডে তোমার 100 ইউনিট প্রোডাকশন দেয় আর কি, সেম আরেকটা মেশিন দেয় দেয় 120, তাহলে তার যেটা 120 দেয় সেটা প্রোডাক্টিভিটি বেশি হবে আর কি। এটা আমরা বলতে পারি প্রোডাক্টিভিটি বলতে রেট অফ প্রোডাকশন। অর্থাৎ উইথ দ্য সেম ইনপুট ফ্যাক্টরস, যে ইউনিটটা যে বেশি আউটপুট দেয় সেটার প্রোডাক্টিভিটিটা বেশি, প্রোডাক্টিভিটি। আর এটা অর্থাৎ এটা নির্ভর করে প্রোডাক্টিভ ইফিসিয়েন্সি, যার ইফিসিয়েন্সি বেশি তার প্রোডাক্টিভিটি বেশি আর কি। এই তো এখানে দেখো, the greater their physical productivity, the smaller will be the quantity of them required to produce a given level of output। অর্থাৎ যাদের প্রোডাক্টিভিটি তারা কম ইনপুট দিয়ে অনেক বেশি আউটপুট তৈরি করতে পারবে। এরপর বলতেছে and hence the lower the cost of the, এবং সেখানে তার কস্ট অফ প্রোডাকশন কমে যাবে। In other words, the TPP, APP, MPP, and their cost of production, the price of, এখন এখানে কস্টের বিষয়টা আসতেছে, প্রাইস অফ দ্য ফ্যাক্টরস, দ্য হায়ার দ্য প্রাইস দ্য হায়ার উইল বি দ্য কস্ট অফ প্রোডাকশন। অর্থাৎ এই ফ্যাক্টরস অফ প্রোডাকশনের কস্টের উপরে তার কস্ট অফ প্রোডাকশন নির্ভর করে। তো শর্ট রানে কস্টের প্রকারভেদ দেখো আর কি কি কি। দুই রকম কস্ট আছে আমাদের এখানে। এই যে কস্ট তো আমরা বুঝলাম যে আসলে প্রোডাকশনের জন্য লাগবে, এই কস্টের দুই ভাবে ভাগ করতে পারি আমরা। একটা হচ্ছে ফিক্সড কস্ট, এই যে ফিক্সড কস্ট, আর একটা হচ্ছে ভ্যারিয়েবল কস্ট। তো ফিক্সড কস্ট এবং ভ্যারিয়েবল কস্ট কি, এখানে দেখো যে সাম ফ্যাক্টরস আর ফিক্সড ইন সাপ্লাই, দেয়ার টোটাল কস্ট দেয়ারফর আর ফিক্সড ইন দ্য সেন্স দ্যাট দে ডু নট ভ্যারি উইথ আউটপুট। অর্থাৎ কিছু কস্ট আছে যেটা আউটপুটের সাথে এটা ভ্যারি করে না। মনে করো তুমি একটা প্লান্ট ভাড়া করলা, নিলে বা একটা ল্যান্ড নিলা বা একটা ফ্যাক্টরি নিলা, তো এইটাই তুমি কত ইউনিট প্রোডাকশন করবা সেটার উপরে কিন্তু এইটার ভাড়াটা নির্ভর করে না। তুমি একটা গার্মেন্টস ফ্যাক্টরি মনে করো ভাড়া নিলে, সেখানে তুমি 1000 ইউনিট তৈরি করবা না 1500 করবা না 2000 করবা, এইটার উপর কিন্তু তোমার ভাড়াটা নির্ভর করে না। তার মানে রেন্টটা হচ্ছে তার ফিক্সড কস্ট। এটা ইট ইজ সেম ওয়েদার দ্য ফার্ম প্রডিউসেস এ লট অর লিটল। আর এটা হচ্ছে ভ্যারিয়েবল কস্ট, অর্থাৎ তুমি যদি প্রোডাকশন বাড়াও, প্রোডাকশন বাড়ানোর সাথে সাথে যে কস্টটা ভ্যারি করে, তুমি লেবার কস্ট বা ইলেকট্রিসিটি কস্ট, এটা কিন্তু তোমার প্রোডাকশন বাড়ানোর সাথে সাথে এটা ভ্যারি করবে। তো এটাকে বলে আমি ভ্যারিয়েবল কস্ট। সেটা কিন্তু টোটাল কস্ট অফ ইউজিং ভেরিয়েবল ফ্যাক্টরস হাউএভার ডাজ ভ্যারি উইথ আউটপুট। অর্থাৎ কস্ট, তুমি প্রোডাকশনের ক্ষেত্রে তোমার কাপড়ের খরচ বাড়বে, লেবারের খরচ বাড়বে, ফুয়েলের খরচ বাড়বে, ইলেকট্রিসিটি খরচ, এগুলো আছে তোমার ভেরিয়েবল কস্ট। কিন্তু তোমার ম্যানেজারের যে বেতন দিচ্ছ, একজন ম্যানেজার রাখছো, তার কিন্তু কস্টটা ফিক্সড। তুমি যে রেন্ট দিচ্ছ সেই কস্টটা ফিক্সড। তুমি যে ইন্টারেস্ট দিচ্ছ ক্যাপিটালের এগেনস্টে, সেটাও কিন্তু ফিক্সড। এইটা হচ্ছে ফিক্সড কস্ট আর ভেরিয়েবল কস্ট। এই দুইটাকে মিলে আমরা যেটা পাই সেটা হচ্ছে টোটাল কস্ট। অর্থাৎ ফিক্সড কস্ট এবং ভেরিয়েবল কস্ট মিলে আমরা
টোটাল কস্টটা পাই। অর্থাৎ টিসি, টিসি বলতে টোটাল কস্ট, টোটাল ভেরিয়েবল কস্ট, টোটাল ফিক্সড কস্ট, টিএফসি আর কি। এই তাহলে এখানে দেখো, ফিক্সড কস্ট কি বলতে হচ্ছে, টোটাল কস্ট দ্যাট ডু নট ভ্যারি উইথ অ্যামাউন্ট অফ আউটপুট প্রডিউসড। অর্থাৎ ফিক্সড কস্ট বলতে বোঝাচ্ছে যে ভ্যারিয়েবল আউটপুট যত বাড়ানো হোক না কেন, এই ফিক্সড কস্ট কিন্তু তোমার ভ্যারি করে না, এটা। আর ভ্যারিয়েবল কস্ট কি, দ্য টোটাল কস্ট দ্যাট ডু ভ্যারি উইথ দ্য অ্যামাউন্ট অফ আউটপুট প্রডিউসড। অর্থাৎ তুমি যত আউটপুট বাড়াবা, তোমার এই কস্টটা তত ভ্যারি করবে, এটা হচ্ছে ভ্যারিয়েবল কস্ট। তার টোটাল কস্ট হচ্ছে কি, এই দুইটার যোগফল, এটা হচ্ছে টোটাল কস্ট। তো এখানে এরকম একটা আহ, ইয়ে দেওয়া আছে, মনে করো যে এই যে টোটাল, এটা হচ্ছে আউটপুট, এটা কিন্তু ভ্যারি করতেছে, মনে করে 100 ইউনিট, 200 ইউনিট, 300 ইউনিট, বা এরকম 1 2 3, এক বান্ডিল, দুই বান্ডিল, তিন বান্ডিল, যেভাবে তুমি ধরো না কেন আউটপুট এটা। তো ফিক্সড কস্ট, টোটাল ফিক্সড কস্ট এটা 12, মনে করো যে ভাড়া হচ্ছে 12,000 টাকা, বা 12, যাই ধরো তুমি, 12 12 12 12, এটা ফিক্সড। এটা যাই তুমি প্রোডাকশন করো না কেন, ভাড়া তো সেম থাকতেছে, এটা ফিক্সড। আর এইটা মনে করো যেমন তোমার ভেরিয়েবল, অর্থাৎ তুমি লেবার ব্যবহার করতেছো, প্রথমে 10টা, তারপরে 16টা, 21টা, এইভাবে ব্যবহার করতেছো, এটা হচ্ছে ভেরিয়েবল। তাহলে টোটাল কস্ট হলো কি তোমার, প্রত্যেক লেবারের জন্য তুমি হয়তো 10, তারপরে 16 লেবারের পিছনে এত টাকা খরচ হচ্ছে আর কি। তো এইটা হচ্ছে তোমার টোটাল কস্ট। তার মানে এই কলাম 2 আর কলাম 3 যোগ করে কলাম 4 হচ্ছে আর কি। এই এটা এটা কার্বের নেচারটা কেমন হয় দেখো, এই যে দেখো, টোটাল ভেরিয়েবল, টোটাল কস্ট এটা। এই যে ফিক্সড কস্টটা দেখো, তুমি যাই প্রোডাকশন করে, এই যে কালো দাগ, টিএফসি, টোটাল ফিক্সড কস্ট, এইটা যাই করো না কেন, তোমার 5 ইউনিট করলেও যা, 3 ইউনিট করলেও তাই, 7 ইউনিট করলেও তাই। কিন্তু ভ্যারিয়েবল কস্ট আছে তোমার বাড়তেছে, দেখো যত দূরে যাচ্ছে তত এটা বাড়তেছে, এই ব্লুটা কিন্তু বাড়তে 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 বাড়ছে। এখন এই ব্লু আর এই ব্ল্যাকের তুমি যদি যোগ করো, তাহলে এটা হবে, মনে করো এই 3 পয়েন্টে, 3-এর থেকে এই ব্ল্যাক লাইন আর ব্লু লাইন, টোটালের যোগফল হচ্ছে 8 পয়েন্ট। এইভাবে, এইভাবে আমরা এই এই কার্ভগুলো দেখি। তাহলে এবার ডেফিনেশন দেখো, এভারেজ কস্ট বা টোটাল কস্ট, এই যে দেখো, এভারেজ কস্ট, টোটাল স্যার কস্টকে, কার্ভে এমটা কি ছিল আরেকবার একটু বলবেন? কোনটা, এই যে এম, এম 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 একটা পয়েন্ট, মনে করো যে এটা মিড, এই এম একটা পয়েন্ট যে তোমাকে এটা দেখাইছে, 3 পয়েন্টে, তাহলে মানে থ্রি। ডেলিভারি চার্জ লাগবে তো। আগে দিমু মশাই তবে তো বলছি। স্যারের কি নেট চলে গেল নাকি? কি হলো? বুঝলাম আচ্ছা, না। এখন দেখো, এই যে না, নেট চলে গেছিল মনে হয়, শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার, শোনা যাচ্ছে। মেরাজ, শুনতে পাচ্ছ? ওকে। আচ্ছা,
তোমরা রেকর্ডিং করতেছো নাকি কেউ? জি স্যার, করতেছে একজন। করতেছো? জি স্যার। ওকে, এটা কিন্তু তোমাদের ভিতরে রেখো। মানে আহ, উম, আচ্ছা। তো ঠিক আছে এখন। উম, আমরা যেটা দেখাচ্ছিলাম যে তোমার কি এখানে দেখো যে আহ, এই কার্ভের নেচারটা কেমন সেটা আমরা দেখলাম। স্যার এখানে স্ক্রিন শেয়ার অফ আছে? হ্যাঁ। স্ক্রিন শেয়ার হয় নাই স্যার, স্ক্রিন শেয়ার হয় নাই। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এবার হয়েছে? জি স্যার। ওকে, এখন দেখো যে এভারেজ এভারেজ কস্ট, তারপরে এভারেজ ফিক্সড কস্ট, এভারেজ ভেরিয়েবল কস্ট, মার্জিনাল কস্ট, এই কস্টগুলো আমরা কিন্তু এই কনসেপ্টগুলো এখান থেকে পাই আর কি। টোটাল কস্টের ক্ষেত্রে একরকম পাই, আর ভেরিয়েবল কস্টের ক্ষেত্রেও এই যে ফিক্সড কস্ট ভেরিয়েবল কস্ট সবকিছুরই কিন্তু অ্যাভারেজ এবং টোটাল আমরা পেতে পারি আর কি। তো যাই হোক, এটার ডেফিনেশন এখান থেকে দেখবো আর কি। এরপরে দেখো যে এই কস্ট গুলোর বিভিন্ন আহ, বিভিন্ন ফর্ম। এখানে দেখো যে টিএফসি, এটা মানে আউটপুট, এটা এই কলমে টিএফসি টোটাল ফিক্সড কস্ট, এটা হচ্ছে এভারেজ ফিক্সড কস্ট, এটা টোটাল ভেরিয়েবল কস্ট, এভারেজ ভেরিয়েবল কস্ট, টোটাল কস্ট, এভারেজ কস্ট, মার্জিনাল কস্ট। এই জিনিসগুলো তোমরা, এই কনসেপ্ট গুলো তোমরা দেখো, এটা খুব সিম্পল। কারণ এখানে এইগুলো তোমরা যখন এটার মানি মিনিং বুঝবো তখন এটা কিন্তু খুব সিম্পল। দেখো এইটাকে আমি কিউ দিয়ে ভাগ করতেছি, অর্থাৎ কলাম টু কে আমি যখন কলাম ওয়ান দিয়ে ভাগ করতেছি তখন আমি কলাম থ্রি পাচ্ছি। আর টিভিসি তো আমরা পাইলাম, টিভিসি কে যদি আমরা এই কলাম ফোর কে কলাম ওয়ান দিয়ে ভাগ করলে তখন আমি কলাম ফিফথ কলাম পেলাম আর কি। আর টিসিটা কি? টি এফ সি টিভিসি, এইটা অর্থাৎ কলাম টু এবং কলাম থ্রি কে যোগ করলে আমি পাচ্ছি কলাম সিক্স। ওকে, এবার কলাম সিক্স কে আমি যদি কলাম ওয়ান দিয়ে ভাগ করি তাহলে আমি পাচ্ছি কলাম সেভেন, সেভেন্থ কলাম পাচ্ছি। আর এমসিটা হচ্ছে কি, যে এই যে এটার বৃদ্ধি, এই যে মনে মনে করো যে এখানে 10 হলে কি, 22 থেকে 12 বিয়োগ করলে 10। তারপরে এখানে আরেকটা আছে, এখানে আরেকটা আছে, তারপরে এখানে দেখো যে এখানে 12 হচ্ছে, 15, 14 থেকে 52 বিয়োগ করলে মাঝখানে গ্যাপ দিয়ে দিচ্ছে আর কি। তো এটার থেকে এটা বিয়োগ, এখানে এটার থেকে এটা 28 থেকে 22 বিয়োগ করলে কত হয়? সিক্স, এখানে একটা সিক্স আসবে। তারপর এখানে এগুলো তোমরা বের করতে পারবে আর কি, এখানে তোমরা একটু দেখলে বুঝতে পারবে আর কি। আচ্ছা, তো এরপরে আমরা আসতেছি যে এই কার্ভ গুলোর, এখন এই কার্ভ গুলো কেমন হয় দেখো, এটার সাথে ওই মার্জিনাল ফিজিক্যাল প্রোডাক্টের ওই আগের প্রোডাকশন কার্ভ গুলোর তুলনা করছে আর কি। তো এখান থেকে আমরা এই কার্ভ গুলো যদি দেখি তাহলে আমরা কার্ভ গুলোর নেচার গুলো এইভাবে পাই আর কি। এই এই টেবিলটা কি আমি যদি গ্রাফিক্যালি দেখি তাহলে এরকম থাকে আর কি, এই এরকম। এটা আরো স্পষ্ট ভাবে আমরা দেখতে পাই নিচের একটা আহ আরেকটা আরেকটা টেবিল থেকে আমরা আরো স্পষ্ট ভাবে বুঝতে পারবো। এখানে ওইভাবে নেচারটা দেওয়া আছে, অর্থাৎ শেপ অফ দ্য কার্ভ দেওয়া আছে এইটা। এখানে ডেফিনেশন গুলো আছে, মার্জিনাল কস্ট কি এবং এটার রিলেশনশিপ কি। দেখো, এই যে রিলেশনশিপ কি, যে মার্জিনাল কস্ট কার্ভ এই লাল, এটা এভারেজ কস্ট কার্ভকে নিচের দিক থেকে কাট করতেছে আর কি। তারপর এএফসি এটা নিচের দিকে আছে, এই জিনিসগুলো তোমরা দেখবা এখানে আছে। এটার আরেকটা কস্ট, আরেকটা ফর্মে আমি দেখাই তোমাদের, যারা এখানে এই যে এটা আরেকটা বইয়ের থেকে, এটা আছে শ্রম সিরিজের বই থেকে। এখানে দেখো একই জিনিস, একই জিনিস এখানে আরো স্পষ্ট ভাবে বলা আছে, তোমাদের বোঝার সুবিধার্থে এটা আমরা এখানে দুইটাই করতেছি আর কি। তো এখানে দেখো যে
এখানে দেখো যে আম, উম, এখানে দেখো আম, এটা খুব ভালোভাবে বলা হয়েছে, এখানে 8টা কলম, ওখানেও 8টা কলম ছিল কিন্তু এটা কিউ। আর এখানে এখানে দেখো যে কলাম 1, কলাম 2, কলাম 3, কলাম 4, কলাম 5, 6, 7, 8 একই। এখানে কিন্তু নিউমেরিক্যালি খুব স্পষ্ট ভাবে দেওয়া আছে, এটা বুঝতে আরো সুবিধা আগেরটার চেয়ে। তো টিএফসি, টিভিসি, টিসি, এএফসি, এটা তোমরা কিন্তু দেখলেই বুঝতে পারবে আর কি। এটা দেখো, এটাকে ভাগ করা হয়েছে জাস্ট এটা দিয়ে। তাহলে আমরা এটা ও না, এটা টিএফসি তো আচ্ছা। এইটা দেখো, এই স্লাইডটা কিন্তু তোমাদের আছে। এখানে দেখো এই যে কার্ভ গুলোর নেচারটা খুব সুন্দরভাবে দেওয়া আছে আর কি। ওখানে কালার করে দেওয়া আছে, এখানে কিন্তু কালার নেই, তবে খুব সুন্দরভাবে দেওয়া আছে আর কি এটা। এই তো এই কার্ভের নেচার গুলো আমরা এখানে দেখলাম। এরপর আমরা লং রানে যাব। তো লং রানে যাওয়ার আগে এই কার্ভ গুলো তুমি দেখো, আহ, এবং কার্ভ গুলোর আহ, ইয়েটা দেখো, যে পারস্পরিক রিলেশনশিপটা দেখো। এখানে দেখো একটা ফাংশন দেওয়া আছে, টোটাল কস্ট কার্ভের ফাংশনটাই এই এ, এখানে টোটালটাকে যদি আমি এটাকে যদি ভাগ করি, তাহলে এভারেজ কস্ট পাবো। এভারেজ কস্ট এটা দেখো, এই যে এটারই এই টিসি কে যদি এ দিয়ে ভাগ করি, তাহলে এটা এভারেজ কস্ট পাবো আর কি। আর এটাকে যদি ডিফারেন্সিয়েট করি, তাহলে আমরা মার্জিনাল কস্ট পাবো আর কি। তো এই এই হলো আমাদের ফার্স্ট হাফের এটা আলোচনা। তোমরা এটা দেখো, আমরা নামাজের পরে, এখন তো একটা নামাজ আমাদের এখানে, এরপরে আমরা উম, পৌনে 2টার দিকে শুরু করব, বা পৌনে 2টার পরে শুরু করবো আর কি। ঠিক আছে? তোমরা এখন কয়টা শুরু করলে ভালো, 2টায় না পৌনে 2টায়? 2টাই করি নাকি? হ্যাঁ, তোমরা কি বলো? স্যার 3টায় আমাদের একটা ক্লাস আছে। জি স্যার, তাহলে 3টা আর একটা ক্লাস অ্যাড হয়েছে। তাহলে আমরা ওই তো পৌনে 2টার পরপরই শুরু করি আর কি। ঠিক আছে? ঠিক আছে। ঠিক আছে স্যার। জি স্যার। ওকে, ঠিক আছে। ঠিক আছে তাহলে। হ্যালো স্টুডেন্টস। জি স্যার। হ্যাঁ, তোমরা শুনতে পাচ্ছ? জি স্যার। শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে কথা। ওকে। আচ্ছা, আমরা একটু দেরি হয়ে গেল, আমি একটু ব্যস্ত, কাজে আটকে পড়ছিলাম। ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। আম, যেখানে আমরা রাখছিলাম সেটা হচ্ছে যে আহ, এটা হচ্ছে যে আমরা কস্টের সম্পর্কে আলোচনা করছি। কস্ট প্রাইমারিলি আমরা দুই ভাগে ভাগ করছি, ফিক্সড কস্ট এবং ভেরিয়েবল কস্ট। তো এটা আমরা শর্ট রানের জন্য চিন্তা করতেছি, শর্ট রানের কস্ট গুলো সম্পর্কে। তো এখানে আহ, এখানে দেখো যে বিভিন্ন কস্ট সম্পর্কে আমরা স্পষ্ট ভাবে এখানে বলা আছে। এটা হচ্ছে শমসের ট্রেন্ড সিরিজের বই। আম, এখানে বলছে টেবিল 7.2, 7.2 হচ্ছে এটা। এখানে বলতেছে প্রেজেন্টস দ্য এএফসি, এভিসি, এসি, এমসি শিডিউল ড্রাইভ ফ্রম দ্য টিএফসি, টিভিসি, টিসি। এই যে জিনিসগুলো আমরা এখানে কিভাবে করা হয়েছে সব কিন্তু বলা আছে আর কি। তো সেখান থেকে আমরা এই কার্ভ গুলো পাই। এটা আরেক ভাবে আমরা
করছি আগের আগের যে স্লাইড ছিল, মানে আগের পেজে আর কি। এটা হচ্ছে এখানে দেখো, আহ, এই এই দুইটা একই, তুমি যেটা তোমার কাছে ভালো লাগে তুমি সেটা আহ, করতে পারো আর কি। এটা হয়তো দেখা যাচ্ছে যে গ্রাফ গ্রাফিক্যালি করা হয়েছে, কিন্তু মেজারমেন্টটা এক্স্যাক্টলি এভাবে বোঝা যাচ্ছে না, কিন্তু এটাই কিন্তু নিচেরটা কিন্তু বোঝা যাচ্ছে আর কি, যে এই যে এখানে গ্রাফ পেপারের মতো এরকম করা হয়েছে আর কি। তো যাই হোক, আমরা এটা জানলাম যে কস্ট কার্ভ গুলো কি এবং কিভাবে এটা করা হচ্ছে আর কি। একে এরপরে আমরা আসতেছি লং রান থিওরি অফ প্রোডাকশন। লং রানে আমরা কি কি পাই? এটা শর্ট রান কস্ট। লং রানে হচ্ছে প্রোডাক্টিভিটির একটা কোশ্চেন আসে, যেখানে দ্য লং রান থিওরি অফ প্রোডাকশন, এখানে স্কেল অফ প্রোডাকশন, ইনক্রিজিং রিটার্নস টু স্কেল, কনস্ট্যান্ট রিটার্নস টু স্কেল এবং ডিক্রিজিং রিটার্নস টু স্কেল, এই জিনিসগুলো এখানে আছে। এখন রিটার্নস টু স্কেল বা প্রোডাক্টিভিটি যেটা আমরা বলি, এই প্রোডাক্টিভিটি কত প্রকার? সেটা হচ্ছে তিন প্রকার। কনস্ট্যান্ট রিটার্নস টু স্কেল মানে কনস্ট্যান্ট প্রোডাক্টিভিটি, ইনক্রিজিং রিটার্নস টু স্কেল বা ইনক্রিজিং প্রোডাক্টিভিটি, আর ডিক্রিজিং রিটার্নস টু স্কেল বা ডিক্রিজিং প্রোডাক্টিভিটি। এই যে জিনিসটা কেন ঘটে, এই জিনিসটা আমরা এখন দেখবো আর কি। রিটার্নস টু স্কেলটা কি? রিটার্নস টু স্কেল হচ্ছে যে তুমি যে হারে ইনপুট দিচ্ছ, আউটপুট তার কোন হারে তুমি পাচ্ছ। মনে করো যে তুমি 10% যদি ইনপুট বাড়াও, তাহলে ফার্মের ক্যাপাসিটি অনুযায়ী যে ফার্মের প্রোডাক্টিভিটি বেশি, সে তোমার 10%-এর থেকে বেশি পার্সেন্টেজ আউটপুট দেবে। এটাকে ইনক্রিজিং প্রোডাক্টিভিটি বলে আর কি, বা ইনক্রিজিং রিটার্নস টু স্কেল। আর যদি 10% ইনপুট বাড়ানোর ফলে যদি আউটপুট কম হারে বাড়ে, তখন সেটাকে বলে আমরা ডিক্রিজিং রিটার্নস টু স্কেল। আর যদি 10%-এর জায়গায় 10%ই বাড়ে, তখন আমরা সেটাকে বলবো তোমার কনস্ট্যান্ট রিটার্নস টু স্কেল। এই জিনিসটা তোমরা একটু দেখবে যে প্রোডাক্টিভিটি, এটাকে আমরা প্রোডাক্টিভিটি বলতেছি, রিটার্নস টু স্কেল বা প্রোডাক্টিভিটি। তো এই জিনিসটা এখানে বলা হয়েছে কনস্ট্যান্ট রিটার্নস টু স্কেল, ইনক্রিজিং রিটার্নস টু স্কেল আর ডিক্রিজিং রিটার্নস টু স্কেল। এখন কথা হচ্ছে যে এইগুলো কেন ঘটে, ইনক্রিজিং ডিক্রিজিং এইগুলো কেন ঘটে, এই জিনিসটা আমাদের দেখতে হবে। এটা হচ্ছে ইকোনমিজ অফ স্কেল আর ইকোনমিজ অফ স্কেল, অর্থাৎ প্রোডাকশনের যে স্কেল, সেই বা প্রোডাকশনের যে ম্যাগনিটিউড, সেটা একটা অপটিমাম লেভেলে যদি থাকে তখন এটা বাড়তে থাকে আর কি। আর যদি আহ, উম, যদি অপটিমাম লেভেলের থেকে বিচ্যুত হয়, তখন সেটা কমতে কমতে থাকে আর কি। এই তো এই জিনিসটা আমরা এখানে দেখবো ইকোনমিজ অফ স্কেলটা কি। একটা হচ্ছে ইনক্রিজিং রিটার্নস টু স্কেল বা ইনক্রিজিং প্রোডাক্টিভিটি লিঙ্ক উইথ ইকোনমিজ অফ স্কেল। এই ইকোনমিজ অফ স্কেল গুলো কি সেটা এখানে বলা আছে। স্পেশালাইজেশন এন্ড ডিভিশন অফ লেবার, অর্থাৎ যদি কোনো ফার্মের লেবারকে স্পেশালাইজড করা যায় এবং ডিভিশন করা যায়, তখন এটার প্রোডাক্টিভিটি বাড়ে। আহ, যেমন মনে করো গার্মেন্টসে, একটা গার্মেন্টস ফ্যাক্টরিতে সব লেবার যদি সব কাজ করে, তখন তাদের এফিসিয়েন্সি কিন্তু কম থাকে। মানে একজন হয়তো সিউইং এর কাজ করতেছে, তারপরে রিপেয়ারিং এর কাজ করতেছে, ওয়াশিং এর কাজ করতেছে, তো বা আয়রনিং এর কাজ করতেছে, তখন তাদের এফিসিয়েন্সি কম থাকে। কিন্তু যদি স্পেশালাইজড হয়ে যায়, অর্থাৎ যে সুইং করবে সে সুইং করবে, যে ওয়াশিং এর কাজ করবে সে ওয়াশিংই করবে, যে আয়রনিং এর কাজ করবে সে আয়রনিংই করবে, যে ডিফেক্ট ফাইন্ড এ করবে সে ডিফেক্ট ফাইন্ডিং করবে, তখন কি হয় যে স্পেশালাইজেশন হয় এবং ডিভিশন অফ লেবার হয়, ফলে প্রোডাক্টিভিটি বেড়ে যায়। আর একটা হচ্ছে ইনডিভিজিবিলিটিস, অর্থাৎ কিছু মেশিন আছে যেটা একটা নির্দিষ্ট সাইজের হয়, এর থেকে কম করা যায় না বা ভাগ করা যায় না। তো ফলে কি হয়, বড় ফার্মগুলো, বড় মেশিনগুলোর ওই বেনিফিটটা কি, যে সে বেশি প্রোডাকশন বা বেশি প্রোডাক্টিভিটি দিয়ে দেয়। এইখানে এটা ইনডিভিজিবিলিটিস বলে।
এই যেমন কম্বাইন্ড হারভেস্টার, এটা তুমি স্মল পার্টে ভাগ করতে পারবে না। তো সেটা হচ্ছে ইন্ডিভিজিবিলিটি, যে কিছু জিনিস আছে যেগুলো তুমি ভাগ ভাগ করে করতে পারো না, সেইগুলোর ক্ষেত্রে তোমার ইনক্রিজিং প্রোডাক্টিভিটি পাওয়া যায় আর কি। The problem of invisibility is made worse when different machines, each of which is a part of the production process, are of the different size. For example, if there are two types of machine, one producing 6 units per day, another packaging at units a day, a minimum of 12 units would have to be produced. হ্যাঁ, আচ্ছা। তো এইখান থেকে তুমি ইনভিজিবিলিটিস পড়বো। তারপর হচ্ছে কন্টেনার প্রিন্সিপাল। কন্টেনার প্রিন্সিপাল বলতে বোঝাচ্ছে যে এটা একটা জেনারেল আইডিয়া। কন্টেনার প্রিন্সিপাল বলতে বোঝাচ্ছে যে যদি তুমি মনে করো যে একটা কন্টেনার তৈরি করো, যদি তার তিনটা সাইড থাকে, আহ, তোমার লেংথ, উইডথ আর হাইট, তো যদি মানে কিউবিক, তো কিউবিক স্পেস যদি পাও, তুমি মনে করে 1 মিটারের একটা তুমি কন্টেনার তৈরি করলে, 1 মিটার লেংথ, হাইট এবং উইথ, তাহলে তুমি তার কন্টেনারের ক্যাপাসিটি পেলে 1 কিউবিক মিটার। এখন এটা যদি ডাবল করে দাও, 2 করো, তখন তোমার তার টোটাল স্পেস পাবা তার ভিতরে 8 কিউবিক মিটার। তার মানে কি, ডাবল বাড়াইলে ডাবল, কিন্তু স্পেস বাড়লো কয় গুণ? 8 গুণ। এখন যদি 3 গুণ বাড়াও, 3 মিটার করো, তখন তার এর এর স্পেস বাড়বে কত? 27 কিউবিক মিটার। তার মানে কত গুণ বেড়ে গেল আর কি। এটাকে আমরা বলি কন্টেনার প্রিন্সিপাল। অর্থাৎ তুমি যে হারে বাড়াও আহ, আহ, তার সাইজ, স্পেস তার থেকে কম, তার থেকে অনেক বেশি হারে বাড়ে, এটাকে কন্টেনার প্রিন্সিপাল বলে। এবং এই প্রিন্সিপালের জন্যই আমাদের ইকোনমিজ অফ স্কেল বা ইনক্রিজিং রিটার্নস টু স্কেল আমরা পাই আর কি। আরেকটা আছে গ্রেটার ইফিসিয়েন্সি অফ লার্জ মেশিনস। লার্জ মেশিন গুলো সাধারণত গ্রেটার ইফিসিয়েন্সি থাকে। আর মনে করো একটা বড় ট্রাক্টর, ছোট ট্রাক্টর, তো বড় ট্রাক্টর যত ক্যাপাসিটি, বা একটা বড় লরি, তার আহ, যে ড্রাইভার কিন্তু একজনই লাগে। কিন্তু ছোট ছোট লরি দেখা যাচ্ছে 5টা লরিতে, ট্রাকে যা ধরে একটা বড় লরিতে তাই ধরে, কিন্তু 5জন, এখানে 5জন ড্রাইভার লাগে আর ওখানে একজন ড্রাইভার লাগে। ফলে ওই বড় লার্জ মেশিন বা লার্জ ভেহিকেলের ক্ষেত্রে তোমার এই ইফিসিয়েন্সিটি তুমি পাও আর কি। এই আর কি, এইগুলো আর কি। তারপর মাল্টি স্টেজ প্রোডাকশন, তারপর বাই প্রোডাক্ট। যখন উইথ প্রোডাকশন লার্জ স্কেল, দেয়ার মে বি সাফিসিয়েন্ট ওয়েস্ট প্রোডাক্টস টু এনেবল দেম টু মেক সাম বাই প্রোডাক্ট। ওই কিছু বাই প্রোডাক্ট তৈরি হয়, যেটা যত বেশি প্রোডাকশন করবে, বাই প্রোডাক্ট তো আর তোমার খরচের ভিতরে না, এটা প্রোডাকশন সিস্টেমের সাথে আসবে আর কি। ফলে কি তোমার এখানে একটা বেনিফিট তুমি পাও। মাল্টি স্টেজ প্রোডাকশন। মাল্টি স্টেজ প্রোডাকশন বলতে বোঝাচ্ছে যে মাল্টি স্টেজ প্রোডাকশন গুলো যদি তুমি একসাথে করতে পারো বিভিন্ন ইউনিটে, তখন তোমার প্রোডাক্টিভিটি বা বাড়ে আর কি। অর্গানাইজেশনাল ইকোনমিক্স, অর্গানাইজ ওভারহেড, স্প্রেডিং ওভারহেড, ফাইন্যান্সিয়াল ইকোনমিক্স, এইগুলো তুমি তারপরে উম, এখানে অনেকগুলো আছে, এইগুলো তোমরা দেখবে আর কি। ট্রান্সপোর্ট কস্ট, লোকেশন, এইগুলো তোমার ইকোনমিজ অফ স্কেলকে কি করে, বাড়িয়ে দেয়। অর্থাৎ ইনক্রিজিং রিটার্নস টু স্কেল কে বাড়িয়ে দেয় আর কি। এই এইগুলো তোমরা দেখবে আর কি, ঠিক আছে? তো আমরা এখন আহ, এখান থেকে আসতেছি, তাহলে কস্ট এবং প্রোডাকশন আমরা উম, মোটামুটি কভার করে ফেললাম। এরপরে আসতেছে তোমার উম, এটা এটা থেকে আমরা কস্ট এবং প্রোডাকশনের যে জিনিসগুলো সেটা আমরা পেয়ে গেলাম আর কি, ঠিক আছে? তো এখন আম, আমাদের নেক্সট স্টেজে যাব আমরা। মাইক্রো থেকে এখন মাইক্রো ইকোনমিক্স মোটামুটি আমাদের শেষ করলাম, ম্যাক্রো ইকোনমিক্সের দিকে যাবো আর কি। ম্যাক্রো ইকোনমিক্স, তো এখানে কস্ট এবং প্রোডাকশনের সাথে আমরা এরপরে আর আমরা এগুলো যেহেতু সিলেবাসের আমার আরো টপিক আছে,
আমরা নিচে রেভিনিউটা একটু দেখি। রেভিনিউ রেভিনিউ এই জিনিসগুলো আমি একটু আবার একটু রিফাইন করব। এই তোমরা এই পর্যন্তই পড়ো, কস্ট এবং প্রোডাকশন এবং কস্ট পর্যন্ত আর কি, ঠিক আছে? এই পর্যন্ত পড়ো, প্রোডাক্টিভিটি পর্যন্ত আর কি। তারপরে ওকে, এখন এর 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 ভিতরে কোনো কোশ্চেন আছে, কারো কোনো কোশ্চেন? ওকে, তাহলে আমরা এখন এখানে স্টপ করলাম। আমরা প্রোডাক্টিভিটি পর্যন্ত পড়লাম আর কি। এই যেগুলো তোমার খুব এইগুলো কিন্তু বেশ ইজিয়ার, যা জাস্ট ডেসক্রিপটিভ কিছু বিষয়। লোকেশনের জন্য তোমার কস্ট, ইকোনমিজ অফ স্কেল বাড়ে, অর্থাৎ কম খরচ হয়, ফলে ট্রান্সপোর্ট কস্ট কমে যায়। এই এই রেভিনিউর আগ পর্যন্ত পড়বো তোমরা, ঠিক আছে? এই যে রেভিনিউ দেওয়া আছে, দেখতে পাচ্ছ রেভিনিউ? রেভিনিউর পরে রেভিনিউ কি আমাদের সিলেবাসে নাই নাকি রেভিনিউ হচ্ছে পরে পড়াবেন? রেভিনিউটা তোমাদের আহ, সময় থাকলে পড়াবো, কারণ এটা খুব বেশি মানে সিলেবাসের সাথে ওইভাবে নাই। আমরা সময় যদি এর থেকে আরো ইম্পর্টেন্ট কিছু টপিক রয়েছে, যদি সময় থাকে তাহলে তুমি দেখবো আর কি, ঠিক আছে? আচ্ছা স্যার। আপাতত আমার মনে হয় সময় পাওয়া যাবে না, কারণ অন্যদিকে অনেকগুলো টপিক আছে আর কি। আর ক্লাস তো আমাদের আর কয়টা আছে? স্যার ভার্সিটি খুললে আমাদের ক্লাস পাওয়া যাবে হচ্ছে 8টা। 8টা, হ্যাঁ। তো 8টা ক্লাসে আমাদের তো আরো অনেক টপিক রয়েছে, তার মানে এই পর্যন্তই থাক, রেভিনিউ পর্যন্ত বাদ। রেভিনিউর আগ পর্যন্ত আমরা পড়বো আর কি, ঠিক আছে? এই এরপরে আমরা এখন আসব তোমার আম, এরপরে আসবো ম্যাক্রো ইকোনমিক্সে, ঠিক আছে? ম্যাক্রো ইকোনমিক্সে আমরা কি কি দেখবো সেটা দেখতে আসি। ম্যাক্রোতে আমরা দেখবো নতুন শেয়ারিং, দেখতে পাচ্ছো? জি স্যার। হ্যাঁ, ইন্ট্রোডাকশন টু ম্যাক্রো ইকোনমিক ইস্যুজ অ্যান্ড আইডিয়াজ। এটা আমি একটা বইয়ের চ্যাপ্টার তোমাদের দিচ্ছি। তো এখান থেকে আমাদের সবকিছু কিন্তু লাগবে না, মানে এই চ্যাপ্টার থেকে আমি সিলেবাসে যে যে জিনিসগুলো রয়েছে সেগুলো দেখবো। এখানে দেখো মেন টপিক গুলো আছে কি, অ্যান ওভারভিউ অফ দ্য কি ম্যাক্রো ইকোনমিক ইস্যুস। অর্থাৎ ম্যাক্রো ইকোনমিক্সে কোন ইস্যুস গুলো প্রাধান্য দেওয়া হয় বা কোন ইস্যুস গুলো আমরা আলোচনা করি, সেটা 1 নম্বর। তো সেটা আলোচনা করবো। তারপরে দেখবো যে মেজারিং ন্যাশনাল ইনকাম অ্যান্ড আউটপুট। এরপর দেখবো যে আমরা যে ন্যাশনাল ইনকাম বা আউটপুটটা কি এবং কিভাবে এটা মেজার করা হয়। এখানে ওই যে তোমার জিডিপি বা জিএনপি, এই জিনিসগুলো আমরা দেখবো, ঠিক আছে? তারপরে দেখব যে এই যে গ্রোথ বা গ্রোথটা কি, গ্রোথের সাথে আম, কিভাবে জিডিপি গ্রোথকে বা গ্রোথ এবং জিডিপি রিলেশনশিপ, এই জিনিসটা এখানে। এরপরে আসে সার্কুলার ফ্লো অফ ইনকাম, বিজনেস সাইকেলটা, এই যে গ্রোথ এবং জিডিপির ভিতরে যে পার্থক্য, যে সম্পর্ক, সেটা দেখায় আর কি। বিজনেস সাইকেল বলতে বোঝাচ্ছে এখানে বিজনেস সাইকেল বলতে বোঝাচ্ছে যে একটা ইকোনমি, এই যে সাইকেল সাইকেল বলতে, যে বিজনেস বলতে বোঝাচ্ছে ট্রেড বা ইকোনমিক গ্রোথ। এটা কিন্তু কোনো কোনো সময় উত্থান পতন হয়,
অর্থাৎ বাড়তে থাকে আবার কমতে থাকে। মনে করো যে বিভিন্ন সময় বিভিন্ন ওয়ার্ল্ড ইকোনমিতে বা বাংলাদেশ ইকোনমি বলো বা ওয়ার্ল্ড ইকোনমি বলো, এক এক সময় কিন্তু একটা ভালো অবস্থা আসে, তারপর আবার একটু খারাপ অবস্থা যায়, আবার ভালো অবস্থা আসে। এইভাবে কিন্তু চলতে থাকে আর কি। যেমন তুমি দেখো এই আমেরিকান ইকোনমিতে গ্রেট ডিপ্রেশন আসলো, তারপরে আবার অবস্থা ভালো হইলো, তারপর আবার এই যে 2000 রিসেন্টলি এই যে 2007-08-এর দিকে কিন্তু একটা ভালো ক্রাইসিস আসছিল আর কি। তো এরকম ক্রাইসিস কিন্তু আসে যায় আসে যায়, এই জিনিসটাকে আমরা বলি বিজনেস সাইকেল। এখন এটা আহ, উম, এটার যে এটা কেন হয় বা এটার কারণ কি, বা কোন ফ্যাক্টরস গুলো এটাকে দিয়ে আমরা এটাকে ইয়ে করতে পারি, কি বলে যে উম, কমাতে পারি বা ওভারকাম করতে পারি সেটা। আর একটা আসছে যে সার্কুলার ফলো আপ ইনকাম, এই যে এই কিন্তু। আর সার্কুলার ফলো আপ ইনকামটা কি, সেভাবে কিভাবে কাজ করে এটা। এখানে আনএমপ্লয়মেন্টের বিষয়টা আমরা দেখবো না, আমরা যেটা দেখবো সেটা হচ্ছে সরাসরি যে ইনফ্লেশন দেখবো। ইনফ্লেশনটা কি, এটা কিভাবে আমাদেরকে আমরা মেজার করি, এটার ইম্প্যাক্টটা কি, সেইটা। আর এই অ্যাপেন্ডিক্সে এই জিডিপি বা জিএনপি মেজার করার একটা পদ্ধতি আমরা বলা হয়েছে আর কি। তো এখানে আমরা 15.7 বাদ দেবো, 15.5 বাদ দেবো, আর 15 আরগুলো দেখবো আর কি, মানে দুইটা 5 আর 7 এটা বাদ দিব। আর বাকিগুলো দেখবো কিন্তু ফুল স্কেলে না, এখান থেকে যে জিস্ট যে কনসেপ্ট গুলো, মেইন কনসেপ্ট গুলো, সেগুলো আমরা এখানে নিবো আর কি। তাহলে আমরা শুরু করি। যে প্রথমে আসতেছে কি, ওভারভিউ অফ ম্যাক্রো ইকোনমিক ইস্যুস। ম্যাক্রো ইকোনমির মেইন ইস্যুস গুলো কি। এখানে কিন্তু ইস্যুস গুলো বলা হয়েছে, একটা হচ্ছে বিজনেস সাইকেল, মানে জিডিপি মানে গ্রোথ, তারপর বিজনেস সাইকেল কেন এটা উত্থান পতন হয়, আনএমপ্লয়মেন্ট, আর ইনফ্লেশন, এইটা এইগুলো। আরো এর সাথে আরো কয়েকটা জিনিস আছে, যেমন ফাইন্যান্সিয়াল ওয়েলবিং। তো সেই জিনিসগুলো আমরা দেখি, আমরা আসতেছি আস্তে আস্তে। ওভারভিউ গুলোতে কি কি আসছে আমার দেখো, ইকোনমিক গ্রোথ অ্যান্ড বিজনেস সাইকেল। আমরা একসাথে জাস্ট মেজর ইকোনমিক ইস্যুস গুলো, এই ইস্যুস গুলোর ভিতরে কি কি আছে সেটা আমরা এখন দেখি। এই মেজর ম্যাক্রো ইকোনমিক ইস্যুস এর ভিতরে আমার প্রথম আছে যে ইকোনমিক গ্রোথ অ্যান্ড বিজনেস সাইকেল। তো ইকোনমিক গ্রোথ অ্যান্ড বিজনেস সাইকেলে আমরা কি পাচ্ছি, যে রেট অফ ইকোনমিক গ্রোথ। এই যে গ্রোথটা, এই গ্রোথটা আছে কেন আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, যে গ্রোথ যদি হয় তাহলে মানে কি ইকোনমি ভালোর দিকে যাচ্ছে। আম, ভালোর দিকে যাচ্ছে বলতে আমার জিডিপি বাড়তেছে। জিডিপি বাড়া মানে কি, আমার ইকোনমিক অ্যাক্টিভিটিস বাড়তেছে, আমাদের ইনকাম বাড়তেছে, পার ক্যাপিটা ইনকাম বাড়তেছে, এবং জনগণের অবস্থা আস্তে আস্তে ভালোর দিকে যাচ্ছে। এটা হচ্ছে গ্রোথ। মানে গ্রোথ বলতে বোঝাচ্ছে যে সবকিছুর একটা গ্রোথ থাকে। মনে করো একটা ফ্যামিলি ইনকামের যে গ্রোথ, একটা ফ্যামিলিকে একটা দেশের সাথে তুলনা করো। মনে করো কোনো একটা ফ্যামিলি একটা বিজনেস ফ্যামিলি, তো তার মনে করো যে এই বছর তার টোটাল, মনে করো তার ইনকাম হলো 20 লাখ। তো নেক্সট ইয়ার হলো তার মনে করো 22 লাখ, তার মানে 2 লাখ বাড়লো, তারপরে হলো মনে করো 25 লাখ। এইভাবে কিন্তু বাড়তে থাকবে। তো বাড়লে কি হবে, তার ওয়েলবিং, ওয়েলফেয়ার বাড়বে, তার ফ্যামিলি সবার স্ট্যান্ডার্ড অফ লিভিং বাড়বে। ঠিক একটা দেশের ক্ষেত্রে তাই। একটা দেশের টোটাল ইনকাম বা জিডিপি বলে যেটাকে, সেটা যদি ওইরকম বাড়তে থাকে, তখন কি হয়, সমগ্র দেশের জনগণের আহ, সুবিধা হয় আর কি, ঠিক আছে, বা তাদের ইকোনমিক অবস্থার পরিবর্তন হয়। তো এই যে গ্রোথ, এই গ্রোথটা মনে করো যে যে আমাদের দেশে 6%, 7%, 8% হয়। আবার বহির্বিশ্বে মনে করো ইংল্যান্ডের ক্ষেত্রে এটা 1.5% হচ্ছে, সিঙ্গাপুরে 1% হচ্ছে, আমেরিকায় মনে করো যে এরকম 1.3% হচ্ছে। তো এটার ভিতরে এটাই মনে করার কারণ নাই যে আমরা 6% হচ্ছে আর সিঙ্গাপুরের হচ্ছে 1%, তাহলে কি কেমন হলো। এটা কারণ সিঙ্গাপুর বা আমেরিকার হচ্ছে মনে করো যে এটা কারণ এটা মানে বুঝার বা স্কোপ নাই, বা যে তারা আমরা বোধহয় অনেক ভালো আছি না। কারণ তাদের যে জিডিপি সাইজ, সেইটার মনে করো কারোর জিডিপি 10 লাখ, তার 10% বাড়লো, আর কারোর জিডিপি 1 কোটি, তার 3% বাড়লো, তাহলে কোনটা বেশি ভালো। তো এই জন্যই ওইটা রেটটা নিয়ে ব্যাপার না, ইকোনমিক অবস্থাটা কি, সেইটার কত পার্সেন্ট বাড়লো সেটা হচ্ছে আসল বিষয় আর কি। যারা
অনেক বড় ইকোনমি, অনেক বেশি, মনে করো যার 10 কোটি টাকার আছে, তার যদি 2% বাড়ে, আর যার 10 লাখ টাকা আছে তার যদি 5% বাড়ে, তাহলে তো 10 কোটি টাকার আরো বেশি। এই গ্রোথের কনসেপ্টটা ঠিক একই রকম। ওকে, তো এই যে রেট অফ ইকোনমিক গ্রোথ, দ্য পার্সেন্টেজ ইনক্রিজ ইন দ্য ন্যাশনাল আউটপুট। ন্যাশনাল আউটপুটটা কি নর্মালি এক্সপ্রেসড ইন 12 মান্থস অর 3 মান্থ পিরিয়ড, সাধারণত 1 বছরে করা হয়। তো এই যে গ্রোথ রেটটা দেখো, ইউকে, ইউএসএ, জাপান এরকম বাড়তে মানে কমতে বাড়া কমা করতে থাকে। এই এই দেখো 1970 সাল থেকে 1920 পর্যন্ত, এই এই যে দেখো 2007-8 সালে কমে গেছিল না, এই ইকোনমিক রিসেশন হয়েছিল, সেই রিসেশনটা এই, ঠিক আছে। এই দেখো জিডিপি কিন্তু কমে গেছে, ঠিক আছে, জিডিপির গ্রোথ রেটটা কিন্তু কমে গেছে। তো এটাকে আমরা দেখাই কিভাবে, বিজনেস সাইকেল বলতে গেলে, বিজনেস সাইকেলটা কি আসলে তাহলে, যে দ্য পিরিয়ডিক ফ্লাকচুয়েশনস, এই যে পিরিয়ডিক না, বিভিন্ন ইয়ারে বা 5 বছর অন্তর অন্তর এটা হচ্ছে, এই যে তার মানে কি, দ্য পিরিয়ডিক ফ্লাকচুয়েশনস অফ ন্যাশনাল আউটপুট বা জিডিপি, periods of rapid growth are followed by periods of low growth or even decline in national income। এটা হচ্ছে তোমার বিজনেস সাইকেল। এই জিনিসটা তোমরা জানলেই হবে আর কি। তো এটা বিজনেস সাইকেলটা গেল। এরপরে আমরা আসতেছি, আমরা কিন্তু একটু বাদ দিয়েছি, আনএমপ্লয়মেন্ট আমরা বাদ দিলাম, ইনফ্লেশনটা আসবো আমরা। ইনফ্লেশনটা কি? ইনফ্লেশনটা হচ্ছে দেখো যে রেট অফ ইনফ্লেশন মেজার্স দ্য অ্যানুয়াল পার্সেন্টেজ ইনক্রিজ ইন দ্য প্রাইস, প্রাইস লেভেলের বৃদ্ধি। তাহলে আমরা ইনফ্লেশনটা কিভাবে আমরা দেখি, এই যে দেখো আহ, এই যে কনজিউমার প্রাইস ইন্ডেক্স, এই জিনিসটা আমরা পরে আসতেছি যে ইনফ্লেশনটা কিভাবে করা হয় সেটা। তো তারপরে আমাদের আর এখানে এখানে আর আহ, তেমন কিছু নাই। আমরা ফাইন্যান্সিয়াল ওয়েলবিং একটা আছে, অর্থাৎ ইকোনমিক ইনস্টিটিউশন গুলোর যে অবস্থা সেটা। তো ইন এ নাটশেল আমরা এখানে দেখো যে গভর্ন এইটা তোমরা দেখবা, এই যে এইখানে 450 পেজে, 451 পেজে, এই যে এটা ইন এ নাটশেল এটা দেওয়া আছে, এই জিনিসটা গভর্নমেন্ট ম্যাক্রো ইকোনমিক পলিসি ইস্যুস। প্রথমটা কি, হাই অ্যান্ড স্টেবল ইকোনমিক গ্রোথ। আমরা চাচ্ছি কি ইকোনমিক গ্রোথটা হাই এবং স্টেবল হোক, ঠিক আছে, কিন্তু স্টেবল হতে হবে, যত যাই হোক না কেন, 5% হোক, 6% স্টেবল হোক। এরকম যদি না হয়, কোনোবার 3% হলো, 3% হলো, কোনোবার 5-6% হলো, কোনোবার নেগেটিভ হলো, এরকম না, একটা স্টেবল থাকবে আর কি, স্টেডি স্টেট হবে, তো তখনই এটা ইকোনমির জন্য বেটার। তারপরে লো আনএমপ্লয়মেন্ট, অর্থাৎ আনএমপ্লয়মেন্ট রেটটা আমাদের সবচেয়ে লো হওয়ার উচিত, আর লো ইনফ্লেশন, অর্থাৎ ইনফ্লেশন রেট আমাদের কম হওয়া উচিত। ইনফ্লেশনটা কি, কিভাবে মেজার করা হয় সেটা আমরা পরে আসবো আর কি। তো এখন একটু জানে রাখো যে ইনফ্লেশন বলতে জেনারেল প্রাইস লেভেলের বৃদ্ধি কি আমরা ইনফ্লেশন বলি। মনে করো যে আমাদের ডিমের দাম বাড়লো 20%, পেঁয়াজের দাম বাড়লো 10%, তেলের দাম বাড়লো 15%, চালের দাম বাড়লো 20%। তো আবার চিনির দাম বাড়লো 2%, লবণের দাম বাড়লো 5%। তারপরে কিছু জিনিসের দাম আবার কমে যায়, মনে করো যে সবজির দাম কমে গেল 10%। তাহলে এই যে সবকিছুর কোনোটা দাম বাড়তেছে, কোনোটা বেশি বাড়তেছে, কোনোটা কম বাড়তেছে, এইগুলোর একটা ওয়েটেড এভারেজ করা হয়, ওয়েটেড এভারেজ করে ইন্ডেক্সিং করা হয়, সেইটার মাধ্যমে আমরা জানতে পারি যে আসলে ওভারঅল ইনফ্লেশনটা আমার হয়তো বললাম 9%, বা বললাম 12%, বা 8%, এরকম আমরা বলি। তো কিভাবে আমরা এই মেজারমেন্টটা করি সেটা আমরা পরে তোমাদেরকে দেখাবো আর কি। এখন এটুকু জানো যে ইনফ্লেশনটা এই। আর একটা মেজর ম্যাক্রো ইকোনমিক ইস্যুস আছে, সেটা হচ্ছে যে অ্যাভয়েডেন্স অফ ব্যালেন্স অফ পেমেন্ট ডেফিসিট এন্ড এক্সেসিভ এক্সচেঞ্জ রেট ফ্লাকচুয়েশন। অ্যাভয়েডেন্স অফ ব্যালেন্স অফ পেমেন্ট, ব্যালেন্স অফ পেমেন্ট বলতে বোঝাচ্ছে যে বহির্বিশ্বের সাথে আমাদের ইকোনমির বিভিন্ন ধরনের লেনদেন হয়, এক্সপোর্ট ইম্পোর্ট হয়, তারপরে আমরা সেখানে ওই দেশে আমাদের বিভিন্ন
খরচ হয়, যেমন মিশনগুলোতে, আবার আমাদের লেবার ওইসব দেশে কাজ করে টাকা পাঠায়। তো এখানে যে খরচের যে ব্যালেন্স, সেটার জন্য ব্যালেন্স থাকে। ব্যালেন্স বলতে বোঝাচ্ছে যে খুব বেশি ফ্লাকচুয়েট না করে। মনে করো আমি যদি 100 টাকা খরচ করি, তাহলে আমার জন্য আমি অন্তত আহ, উম, 100 টাকায় যদি আমি 100 টাকার বেশি যেন আমি আয় করতে পারি। তো আমাদের দেশে সেটা হয় না। হয়তো দেখ 100 টাকা খরচ হলে মানে ইম্পোর্ট বেশি হয়, আমাদের এক্সপোর্ট কম হয়। তো এইটার ব্যালেন্সটা আমরা করি কিভাবে, যে আমাদের রেমিটেন্স আছে তাদের মাধ্যমে। তো আমরা ইকোনমিতে চাই, সরকার চাই বা যে এই যে খরচ এবং ইনকাম, বিশেষ করে ফরেন কারেন্সি, এইটার জন্য আহ, একটা সহনীয় পর্যায়ে থাকে। খুব বেশি ফ্লাকচুয়েট করলে এটা ইকোনমিতে অনেক ধরনের আহ, সমস্যার সৃষ্টি করে। সেই জন্য বলছে যে গভর্নমেন্টের বা ম্যাক্রো ইকোনমিক পলিসি হলো এমন ভাবে এইগুলো ডিজাইন করা যেন এই ডেফিসিটটা কমে যায়। এই যেমন গত সরকারের আমলে কিন্তু ইম্পোর্টের উপরে একটা এম্বার্গো ছিল, যে সবকিছু ইম্পোর্ট করতে পারবে না। তো কারণ কি, আমাদের ইনকাম কম ছিল, ফলে এই যে ডেফিসিটটা আমাদের অনেক বেড়ে যাচ্ছিল। আর এই বেড়ে গেলে কি হয়, তোমার এক্সচেঞ্জ রেটের উপর অনেক প্রেসার পড়ে যায়। তো এক্সচেঞ্জ রেটের উপর প্রেসার পড়লে সেটার আবার অনেক রিপার্কেশন আছে, অনেক ধরনের সমস্যা হয় আর কি। ইনভেস্টমেন্টের ক্ষেত্রে সমস্যা হয়, ইম্পোর্টের ক্ষেত্রে সমস্যা হয়। তো এটা একটা চেইন ইফেক্টের মতো ইকোনমিকে অনেক সমস্যার মধ্যে ফেলে দেয়। সেই জন্য এটা কন্ট্রোল করা একটা বড় ম্যাক্রো ইকোনমিক ইস্যুস। আর 5 নম্বরে, এটা স্টেবল ফাইন্যান্সিয়াল সিস্টেম এন্ড অ্যাভয়েডেন্স অফ এক্সেসিভলি ফাইন্যান্সিয়াল স্ট্রেস সেক্টর ইন ইকোনমি। অর্থাৎ ফাইন্যান্সিয়াল সেক্টর আছে ইকোনমিতে, যেমন ব্যাংক, বিমা, তারপর লিজিং কোম্পানি, তারপরে উম, তাদের অ্যাক্টিভিটিস। হ্যাঁ, এই যে জিনিসগুলো, এইগুলোর জন্য সিস্টেমটা খুব এফিশিয়েন্টলি ওয়ার্ক করে। তা না হলে কি হয়, যে যেমন আমাদের দেশে মনে করো যে এই যে ব্যাংকগুলোর অবস্থা তো আগে খুবই খারাপ ছিল। বিভিন্ন লোনের নেওয়ার ক্ষেত্রে অনেক অনিয়ম হয়েছে, তারপর ডিফল্ট লোন হয়েছে, অনেক সমস্যা হয়েছে। এর ফলে কি হয়, ইকোনমি অনেক দুর্বল হয়ে যায়, এবং অনেক ধরনের সমস্যা হয়ে যায়। যা আমাদের এই এটা আমরা মোটামুটি একদম তলানির থেকে আহ, পৌঁছে গেছিলাম আর কি। তো এখন আহ, এখন ভালোর দিকে যাচ্ছে, আলহামদুলিল্লাহ। এটা খুব আমাদের ভালো সংবাদ। তো এই জিনিসটা আমরা যেন না হয়, সেই জন্য ইকোনমিক কিছু পলিসি নিতে হয় আর কি। এই পলিসিটাই হচ্ছে ম্যাক্রো ইকোনমিক ইস্যুস। তাহলে এই 5টা, এটা হচ্ছে যদি তুমি মেনটেন করতে পারো, তাহলে তোমার ইকোনমি ওয়েল রান হবে। এই 5টা। ওকে, এখন এখানে এইগুলো এখানেই শেষ আমার, এই মেজর ম্যাক্রো ইকোনমিক ইস্যুস। এইগুলো তোমরা আহ, এই যে বর্ণনাটা হলো, এটা এখান থেকে তোমরা এই জিনিসগুলো কি সেটা সংক্ষিপ্ত ভাবে তোমরা একটু একটু জানবা আর কি। কারণ এখানে থেকে বলতে যদি কোশ্চেন আসতে পারে, মনে করো যে হোয়াট ডু ইউ নো অ্যাবাউট মেজর ম্যাক্রো ইকোনমিক পলিসি ইস্যুস, তখন তুমি বলবা এইগুলো: হাই অ্যান্ড গ্রোথ, লো আনএমপ্লয়মেন্ট রেট, লো ইনফ্লেশন, এই জিনিসগুলো বলবা আর কি। বলে এটা সম্পর্কে যদি বেশি জানতে চাই, তাহলে হয়তো কিছু কথা লিখবা, এটা সম্পর্কে জানবা যে এই। তাহলে এটা গেল আর কি। এরপর আসতেছে যে ন্যাশনাল ইনকাম অ্যাকাউন্টিং। ন্যাশনাল ইনকাম, এই যে মেজারিং ন্যাশনাল ইনকাম অ্যান্ড আউটপুট। ন্যাশনাল ইনকামটা কি? এই ন্যাশনাল ইনকামের আসলে কতগুলো কনসেপ্ট আছে, যেটা আমরা বলি যে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট একটা আছে, জিডিপি যেটা বলি। আর একটা আছে গ্রস ডোমেস্টিক প্রোডাক্টের জায়গায় আর একটা আছে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট, যেটা জিএনপি বলে বা জিএনআই বলে, ন্যাশনাল ইনকাম বলে। তো 3টা পদ্ধতিতে এটা এই জিডিপি মেজার করা যায়। একটা হচ্ছে ইনকাম, আচ্ছা, there are 3 methods understand in the context of economy, circular flow model which we introduced in this chapter. এই যে 3টা ওয়েতে আমরা মেজার করি, এই 3টা ওয়েতে মেজার করার আগে আমার সার্কুলার ফ্লো অফ ইনকাম মডেল এইটা জানতে হবে। তাহলে আমাদের জন্য এই মেজারমেন্টের পদ্ধতিটা বোঝা সহজ হবে। তো সেই পদ্ধতিটা আমরা
সম্পর্কে আমরা বলি। একটা হচ্ছে, তিনটা পদ্ধতির ভিতরে একটা হচ্ছে, এখানে দেখো, প্রোডাক্ট মেথড। এই যে ন্যাশনাল প্রোডাক্ট, ন্যাশনাল আউটপুট, প্রোডাক্ট মেথড একটা আছে, আর একটা হচ্ছে ইনকাম মেথড। এই যে ইনকাম মেথড, আর একটা হচ্ছে এক্সপেন্ডিচার মেথড। এই তিনটা মেথড, এই তিনটা মেথড দেখো। প্রোডাক্ট মেথড, প্রোডাক্ট, এই যে এখানে দেখতে পাচ্ছ কিনা জানি না, আহ, দেখতে পাচ্ছ তোমরা? এই যে প্রোডাক্ট মেথড, আর একটা হচ্ছে ইনকাম মেথড, আর একটা হচ্ছে এক্সপেন্ডিচার মেথড। এই মেথড গুলো সম্পর্কে জানবা। এরপরে আমরা দেখতেছি যে এটা জানার আগে আমরা বলতেছি কি, যে সার্কুলার ফ্লো অফ ইনকাম মডেল, এটা আমরা বুঝতে পারলে আমার এই মেথড গুলো বোঝা সহজ হবে। তো সার্কুলার ফ্লো অফ ইনকাম মেথডে আমরা যাই। এই যে সার্কুলার ফ্লো অফ ইনকাম মেথড, খুবই সংক্ষিপ্ত রূপে এটা দেওয়া হয়েছে, দ্য সার্কুলার ফ্লো অফ ইনকাম। এখানে আহ, তিনটা জিনিস দেখো আর কি। প্রোডাকশন, অর্থাৎ ফার্ম বা বিভিন্ন ইন্ডাস্ট্রি প্রোডাকশন করে। এই প্রোডাকশনটা, যে প্রোডাকশন করলো, সেই প্রোডাকশনটা কি হচ্ছে, এক নম্বর ক্ষেত্রে প্রোডাকশন করলো। প্রোডাকশনটা করার ফলে কি, কারা প্রোডাকশন করলো? জনগণ প্রোডাকশন করলো। তো বা জনগণ বিভিন্ন জিনিস তাদেরকে প্রোভাইড করলো। তো তার করার ফলে কি হলো, সে যে ইনকাম সৃষ্টি হলো, সেই ইনকামটা আবার জনগণের কাছে চলে আসলো। অর্থাৎ কেউ লেবার দিল, কেউ শ্রম, কেউ অর্গানাইজেশনাল ক্যাপাসিটি দিল, কেউ বিভিন্ন র মেটেরিয়ালস দিল। সব দেওয়ার ফলে কি হলো, এই ইনকামটা আসলো কি, বাড়িতে বিভিন্ন হাউস হোল্ডে চলে গেল। এই হাউস হোল্ড আবার কি করলো, এই যে ইনকামটা আসলো, তো এই ইনকামটা আবার সে খরচ করলো এই প্রোডাকশন করতে আর কি। ঠিক আছে? মনে করো যে এই প্রোডাকশনে খাবার তৈরি হচ্ছে, চাপ, কাপড় চোপড় তৈরি হচ্ছে, গাড়ি তৈরি হচ্ছে, মেডিসিন তৈরি হচ্ছে। ফলে এটা ফলে যারা তৈরি করতেছে তাদের এই ইনকামটা তাদের হাতে আসতেছে। মনে করি 100 লোক 100 রকম প্রোডাকশন তৈরি করতেছে, তো এদের হাতে আসতেছে। এখন এরা যে মেডিসিন তৈরি করতেছে, সে খাবার কিনতেছে, সেও মেডিসিন তৈরি করতেছে, যে খাবার তৈরি করতেছে সেও খাবার কিনতেছে। ফলে কি হচ্ছে, এই এই ইনকামটা আবার খরচের মাধ্যমে এই ইন্ডাস্ট্রিতে চলে যাচ্ছে। আবার এই ইন্ডাস্ট্রি গুলো এই খরচ ব্যবহার করে আবার প্রোডাকশন করতেছে, করে আবার ইনকাম ভাবে আসছে। তার মানে কি, এটা চক্র আকারে চলতেছে আর কি। এটা সিম্পল। মানে মনে করো যে দেশে কিছুই নাই, শুধু জনগণ আছে, কারখানা আছে, এবং তাদের ভিতরে যা প্রোডাকশন আছে সেটা চলতেছে। এটা খুব সিম্পলিফাইড ওয়েতে এটা আমরা চিন্তা করতে পারি। তো এটা কত বোঝা খুব সিম্পল, সার্কুলার ওয়ে। এখন প্রোডাকশন মেথডে বলতেছে, এখানে প্রোডাকশন যা হচ্ছে সেটা যা হবে, ইনকাম মেথডে তাই হবে, এক্সপেন্ডিচার মেথডে তাই হবে। অর্থাৎ যা প্রোডাকশন করতেছো তুমি, সেটাই তো ইনকাম হিসেবে আসতেছে। তো এই প্রোডাকশন আর ইনকাম সমান হবে। আবার ইনকাম যা আসতেছে সেটাই তো সে খরচ করতেছে, সে তো আর বালিশের নিচে রেখে দিচ্ছে না টাকা, সে খরচ করে ফেলতেছে। এখানে আমরা ধরে নিচ্ছি যে যা হচ্ছে সবই সে খরচ করে ফেলতেছে, কিন্তু আসলে তো খরচ করে না। তখন আমরা একটা কমপ্লেক্স সিচুয়েশনে যাই। সেই কমপ্লেক্স সিচুয়েশনটা আমরা যাচ্ছি এখন সার্কুলার ফ্লো অফ ইনকামের। সেইটা হচ্ছে, ওইটা এই যে এইখানে হচ্ছে এই সার্কুলার ফ্লো অফ ইনকাম এন্ড এক্সপেন্ডিচার। এই যে সার্কুলার ফ্লো অফ ইনকাম, এটার কয়েকটা পার্ট আছে। দেখো, ইনার ফ্লো, উইথড্রলস এন্ড ইনজেকশন। যেহেতু ইকোনমি এখন একটু কমপ্লেক্স, কাজে এইটাকে আমরা তিন ভাগে ভাগ করি। এই যে আগে আমাদের ছিল কিন্তু এইটা, এইটা আর হাউস হোল্ড ছিল। এখানে ছিল ইনকাম, আর এখানে ছিল খরচ, আর এখানে ছিল উৎপাদন। তো এইটাকে আবার যেহেতু এর সাথে অনেক জিনিস যোগ হয়েছে, ব্যাংকিং সিস্টেম, সেভিংস, কারণ আমরা তো ইনকাম যা আসে পুরোটাই খরচ করি না, কিছু অংশ সেভিংস করি, কিছু অংশ ট্যাক্স দিই, কিছু অংশ আবার ইম্পোর্টেড গুডস কিনি। তো ফলে কি হয়, পুরো টাকাটা, আমি যে টাকাটা পাইলাম, সেই পুরো টাকাটা আমি কিন্তু দেশের যে উৎপাদন হচ্ছে সবকিছু আমি এখানে দিচ্ছি না। কারণ এর একটা অংশ আমি খরচ করতেছি ঠিকই, এই যে, আর আরেকটা অংশ কি করে আমি সেভ করি, ব্যাংকে সেভ করি।
মনে করো একজনের ইনকাম হয়তো 50,000, সে হয়তো 30,000 টাকার খাদ্য পণ্য কেনে বা জিনিসপত্র কেনে, আর 10,000 টাকা মনে করো সে সেভ করে, আর 5,000 টাকা সে মনে করো যে ট্যাক্স দেয়, আর 5,000 টাকা সে ইম্পোর্টেড গুডস কেনে আর কি। ঠিক আছে, বাইরের জিনিস কেনে আর কি। তার মানে তার এই 50,000 টাকা এভাবে চলে গেল। এখন এই টাকাটা কি হয়, এটা তো সরাসরি ফার্মে চলে গেল, আর সেভিংস এর টাকাটা ব্যাংকে আসে, ট্যাক্সের টাকাটা কি হয় গভর্নমেন্ট পায়, আর ইম্পোর্টের টাকাটা বিদেশে চলে যায়। এরা এখন কি করতে দেখো, এই ব্যাংক এবার এই ফার্ম আলারা অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল আলারা আহ, এই ব্যাংক থেকে টাকা নেয়, মানে ব্যাংক থেকে ইনভেস্টমেন্ট করে এখানে ব্যাংকের টাকাটা। আর ট্যাক্স, সরকার এই যে ট্যাক্স নেই, গভর্নমেন্ট গভর্নমেন্ট এক্সপেন্ডিচার করে, রাস্তাঘাট তৈরি করে, তারপরে বিভিন্ন লোকের বেতন দেয়, তারপরে তোমার কি করে যে উম, বিভিন্ন চ্যারিটি বলতে বিভিন্ন আহ, শ্রেণীর লোকদের ভাতা দেয়। এইটা হচ্ছে ডিফেন্সে খরচ করে, এই ট্যাক্সের টাকায় কোম্পানি এটা করে। আর ইম্পোর্টের যে জিনিসটা ইম্পোর্ট করলো দেশ বাইরে, এরা আবার এক্সপোর্টে আমরা যে যে জিনিস কিনি সেটা তারাও কেনে, কিনে এই টাকাটা তারা আবার আমাদের দেশে এখানে ফিরে যায়। তার মানে এই চক্রর মাধ্যমে আমরা আবার এই টাকাটা কিন্তু চলে গেল, আবার এই টাকা ইনভেস্ট করে ফ্যাক্টর পেমেন্টস এর মধ্যে আবার ফ্যামিলিতে আসে, ফ্যামিলি আবার এটা এইভাবে খরচ করে আর কি। এই যে চক্র, এটাকে আমরা বলি সার্কুলার ফলো আপ ইনকাম। তার মানে কি, এখানে প্রোডাকশন হচ্ছে, এখানে ইনকাম আসতেছে, আর এখানে খরচ হচ্ছে। তার মানে এই প্রোডাকশন মেথড একটা, এটা যা হবে, ইনকাম মেথডে তাই হবে, এক্সপেন্ডিচার মেথডে তাই হবে আর কি। এটাই হচ্ছে আমার সার্কুলার ফলো অফ ইনকাম। তো এটার একটু বিস্তারিত আছে, ইনার ফ্লোটা কি, এটা হচ্ছে ইনার ফ্লো, ভিতরে ইনার ফ্লো। আর এটা হচ্ছে আউটার ফ্লো, বা এটা কি বলে উইথড্রলস এবং ইনজেকশন। এটা হচ্ছে ইনজেক্ট করতেছে, এইটুক লাল কালিটা হচ্ছে উইথড্র করতেছে, আর এটা আবার এই ফার্মে ইনজেক্ট করতেছে আর কি। উইথড্রলটা আবার ইনজেকশন হয়ে যাচ্ছে, অর্থাৎ আমরা ধরে নিচ্ছি যে একটা ইকোনমি যখন ব্যালেন্স থাকে, তখন এই উইথড্রল আর এই ইনজেকশন সমান হইলে তখন ইকোনমি ব্যালেন্স অবস্থায় চলবে। কিন্তু এর ভিতরে কোনো একটা যদি বেশি কম হয়, তখন এটা পুশ করে ইকোনমিতে তোমার ব্যালেন্স অবস্থা নিয়ে আসবে। অর্থাৎ ইনজেকশন যদি বেশি হয় তখন কি হয়, বেশি প্রোডাকশন হবে, তখন গ্রোথ বাড়বে আর কি। তো গ্রোথ বাড়লে কি হবে, তখন উইথড্রল বেশি হয়ে যাবে। তো উইথড্রল বেশি হলে আম, আম, তো তো ইনজেকশন বেশি হলে বাড়বে, তখন উইথড্রল বেড়ে যাবে, যে এটা এক পর্যায়ে সমান হয়ে যাবে আর কি। অর্থাৎ ইনজেকশন বলতে বোঝাচ্ছে যে ইনভেস্টমেন্ট, গভর্নমেন্ট এক্সপেন্ডিচার, এক্সপোর্ট, এগুলো বেশি যত হবে তত গ্রোথ বাড়বে আর কি। তো এইভাবে এই চক্রটা চলে আর কি। তো এখানে উইথড্রলটা কি, ইনজেকশনটা কি সেটা বলেছে। ইনজেকশন বলে ইনভেস্টমেন্ট করতেছে, মানে সরাসরি প্রোডাকশনে চলে যাচ্ছে, আর এটা প্রোডাকশন থেকে দূরে থাকতেছে। এই দুইটার ভিতরে কিন্তু আহ সম্পর্ক আছে, এই দুইটা সম্পর্কটা তোমরা দেখবা আর কি। ঠিক আছে, তো এই হলো আমাদের উইথড্রল আর এখন আমরা আসতেছি যে ন্যাশনাল ইনকাম স্যার মেজারমেন্ট। আমাদের না গাইলে একটু ভালো হয়। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। স্যার না গাইলে ভালো হয়, আবার ক্লাস আছে তো। আর সকাল থেকে টানা ক্লাস করতেছিলাম একদম। ও আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, তাহলে আমার সার্কুলার ফলো আপ ইনকাম পর্যন্ত আমরা আসলাম। নেক্সট ক্লাসে আমরা তোমার উম, কিভাবে ন্যাশনাল ইনকাম আমরা মেজার করি, জিডিপি মেজার করি, সেইটা আমরা দেখবো আর কি। তো আজকে আমরা এই পর্যন্ত রাখি। এখন তোমাদের কোনো কোশ্চেন থাকলে বলো। আর আর আমাদের নেক্সট ক্লাস কবে হবে সে সম্পর্কে বলো আর কি। এই স্যার নেক্সট ক্লাস আমাদের একদম 6 তারিখে যেদিন খুলবে ওই দিন। হ্যাঁ, ওই দিন তাহলে তোমার আহ, ওই দিন হবে তোমার অফলাইনে না? জি স্যার, অফলাইনে 6 তারিখ, 6 তারিখ কি বার? রবিবারে। রবিবার পরে রবিবার স্যার। স্যার। রবিবার। তো 6 তারিখে ঈদের, তো ঈদের পর পর তো আমি হয়তো আহ 6 তারিখের ক্লাসটা অনলাইনে নিব আর কি। ঠিক আছে, বা তার আগে পরে নিয়ে নেবো আর কি। আমি তোমাদের সাথে কথা বলবো 6 তারিখে। 6 তারিখে অনলাইনে তোমরা রাতেও নিতে পারো, বা
দিনের বেলা রাতে হয়তো ওই তো আমাদের সুবিধা সিরাজের হয়। সাথে কথা বলে স্যার ঠিক করলেই হয়ে যাবে। হ্যাঁ, সিয়াদের সাথে কথা বলে আমরা আরো দুটো ক্লাস অনলাইনে নেবো আর কি। ঠিক আছে। জি আর আচ্ছা স্যার। এই ঠিক এই আছে। এই জিনিসগুলো কিন্তু তোমাদের দেওয়া আছে, আমি এটা আবার একটু করে তোমাদেরকে আবার স্যার দেখাই। আমাদের ইয়াতে দেওয়া নাই, মানে আমাদের ক্লাসরুমে দেওয়া নাই। ক্লাসরুমে আমি দিয়ে দেবো এটা, ঠিক আছে। তো জি এখানে স্যার। যে জিনিসটা তোমরা ওই চ্যাপ্টার ওয়াইজ তো তোমরা ওখান থেকে আমি স্যার ইয়ে আসল 15.5 অংশটুকু। আর 15.7টা বাদ দিয়েছিলেন এখান থেকে। হ্যাঁ, হ্যাঁ, আমি তোমরা এটা দেখো, আমি তোমাদেরকে ওই মার্ক করে দেবো, সেই মার্কের অংশটুকু বেশি ইম্পর্টেন্ট। আর বোঝার জন্য তো তোমার একটু একটা ওভারঅল একটু পড়তে হবে আর কি, এই। জি স্যার। ঠিক আছে। তো আমরা এখানে তাহলে রাখি। সবাই ভালো থাকো, ঈদ মোবারক। ঈদের আগে তো আর দেখা হচ্ছে না আমাদের। আপনাকে ঈদ মোবারক। ঈদ মোবারক স্যার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ঠিক আছে, সবাই ভালো থাকো, ভালো ঈদ করো আর কি। ওয়ালাইকুম আসসালাম।